নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে মে পশ্চিমবঙ্গে এসেছেন। এটা কি ভিনি ভিডি ভিসি হবে? এলেন, দেখলেন, জয় করলেন, সেটা আপনারা বলবেন, আমি বলছি না। সিকিমের ভারতের অন্তর্ভুক্তি হওয়ার 50 বছর পূর্তি। প্রধানমন্ত্রী সিকিম যাওয়ার কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার জন্য তিনি ভার্চুয়াল মাধ্যমে সিকিমের অনুষ্ঠান সেরেছেন। তারপর জনসভা। প্রধানমন্ত্রীর জনসভা যেখানে, সেটা কিন্তু চিকেন নেকের একদম লাগোয়া। সিকিম হলো চিকেন নেকের উপরের অংশ, আর আলিপুরদুয়ার থেকে চিকেন নেকের দূরত্ব কয়েক কিলোমিটার। তাই বলা যায় যে চিকেন নেকেই উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখুন, তৃণমূলের দুর্নীতি আর নতুন কোনো কথা নয়, এটা একটা প্রতিষ্ঠিত সত্য। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ তারা করেছে। যেভাবে চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্টে, এবং তারপরেও শাসক দল যেরকম দায় ঝেড়ে ফেলতে চাইছে, তার থেকে এটাই প্রমাণিত হয় দুর্নীতি তৃণমূলের কাছে জল ভাত। দুর্নীতিকে তারা খুব একটা আমল দেয় না, মনে করে সরকারে থাকলে এরকম দুর্নীতি হয়। মাঝে মধ্যেই দেখবেন মাননীয় অন্যান্য রাজ্যের প্রসঙ্গ টেনে আনেন, মধ্যপ্রদেশ, ত্রিপুরা, সেখানেও এসব হয়েছে। অর্থাৎ ব্যাপক হয়েছে মধ্যপ্রদেশে, ত্রিপুরায় শিক্ষকদের চাকরি গেছে, আর পশ্চিমবঙ্গে যদি কিছু হয় দোষ দেওয়া যাবে না। আরে পশ্চিমবঙ্গকে এর মধ্যপ্রদেশ নাকি ত্রিপুরা? পশ্চিমবঙ্গ স্বতন্ত্র এবং আলাদা। আমাদের গর্বের বিষয় ছিল শিক্ষা। সেই শিক্ষা ব্যবস্থা বলে সত্যিই পশ্চিমবঙ্গে কিছু এক্সিস্ট করে কিনা মাঝে মধ্যে আমার সন্দেহ থাকে। যেভাবে যাদের স্কুলে যাওয়ার কথা, চক ডাস্টার নিয়ে ব্ল্যাকবোর্ডের সামনে স্কুলের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার কথা, তারা আজকে চাকরিচ্যুত হয়ে রাস্তার ধুলো মাখছেন, অনুনয় বিনয় করছেন, দিশাহারা, দিগ্ভ্রান্ত, অসুস্থ হয়ে পড়ছেন তারা, পরিবার পরিজন নিয়ে সংসারটা ভেসে যাওয়ার মুখে। কিন্তু দেখুন, মাননীয়া কখনো দায় স্বীকার করছেন না। কখনো বলছেন আমি তো চাকরি বাতিল করিনি, দুষ্টু লোকেরা করেছে। ওরা কেন মামলা করেছে? পর্বত প্রমাণ দুর্নীতি হবে নিয়োগে, নিয়োগ প্রক্রিয়া থেকে গন্ধ বেরোবে, তখন যদি কোনো সহনাগরিক আদালতের দ্বারস্থ হয়ে বলে যে এই দুর্নীতি হয়েছে, মাননীয় বিচারপতিদের হস্তক্ষেপ প্রার্থনা করে, মুখ্যমন্ত্রী বলবেন যে এরা দুষ্ট লোক, আর তার সব সঙ্গী সাথী সহচর এক একজন সততার মূর্ত প্রতীক। আর উনি তো সম্পূর্ণ স্টেট অফ ডিনায়াল থাকেন। তিনি নিজে অপাপবিদ্ধ। কখনো আইনজীবীদের দোষ, কখনো বিরোধীদের দোষ, কখনো পশ্চিমবঙ্গের ভালো দেখতে পারে না, কুচক্রীরা ষড়যন্ত্র করছে, আর উনি হচ্ছেন বাংলার ঠিকাদার। বাংলার চৌকিদারের সময় বাংলার কি অবস্থা, যেটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ জানেন, শাসক দলের সমর্থকরাও জানেন, কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতার জন্য তারা হয়তো এই সব বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন না। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ সফরে আসার আগেই তৃণমূলকে বিঁধেছেন এবং একই সঙ্গে বলেছেন যে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ কিছু ক্ষেত্রে পাচ্ছে এবং কেন্দ্রীয় প্রকল্পগুলো সমাদৃত হচ্ছে। যদিও আয়ুষ্মান ভারত প্রকল্পে আমরা এখনো নিজেদের যুক্ত করতে পারিনি। তৃণমূল সেই পুরনো রেকর্ড বাজাচ্ছে, 1,47,000 কোটি টাকা কেন্দ্রের থেকে পাওনা। কেন্দ্র আবাসের টাকা দিচ্ছে না, কেন্দ্র 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্পে টাকা দিয়ে 60 লক্ষ লোকের বাড়ি তৈরি করে দিচ্ছেন, কিন্তু একটা কথা তৃণমূল কখনো বলে না যে আবাস যোজনা এবং 100 দিনের কাজে যে বিস্তর দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি রুখতে তারা কি পদক্ষেপ নিয়েছে। কিছু কিছু পদক্ষেপ লোক দেখানো নেয়, কিন্তু প্রকৃত কি বলবো,
বেনিফিশিয়ারি, যারা এই দুর্নীতির বেনিফিশিয়ারি, তাদের কেশাগ্র এই সরকার স্পর্শ করবে না। এই আবহে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী এবং 2026 বিধানসভা নির্বাচনের বিগল বাজিয়ে দিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী যে জায়গাটা চিহ্নিত করেছেন জনসভার জন্য, সেই জায়গাটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতিকে যদি আপনি মাথায় রাখেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। ঢিল ছোড়া দূরত্বে বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত যেতে কতক্ষণ লাগে? একদিকে ভুটান, একদিকে বাংলাদেশ, কিছু দূর এগুলো চীন, ওদিকে নেপাল। একটা গুরুত্বপূর্ণ জাংশনে প্রধানমন্ত্রীর সভা। দেখুন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, তাদের পৃষ্ঠপোষকরা খুল্লা চিকেন নেককে আক্রমণ করার কথা বলছেন। সে সন্ত্রাসী জসিমউদ্দিন রহমানি হোক বা ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা হোক, প্রত্যেকেই উত্তর পূর্ব সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলা নিয়ে কেউ বলছেন নতুন বাংলাদেশ, আর অবসরপ্রাপ্ত সেনাকর্তারা বাংলাদেশের বলছেন যে চিকেন নেককে আক্রমণ করে উত্তর পূর্ব ভারতকে মেনল্যান্ড ভারতের সঙ্গে বিচ্ছিন্ন করা। যেখানে প্রধানমন্ত্রীর সভা, সেখান থেকে কিছুটা দূরেই লালমনিরহাটটা আবার কুচবিহারের কন্টিগুয়াস, কিন্তু আলিপুরদুয়ার থেকে আর কতটা দূরত্ব। সেই লালমনিরহাট এয়ার স্ট্রিপটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ছিল, তারপরে দীর্ঘদিন ব্যবহৃত হয়নি। 4 কিলোমিটার দীর্ঘ রানওয়ে। সম্প্রতি বাংলাদেশ সেনা সাংবাদিক বৈঠক করে বলেছেন যে লালমনিরহাটের ওই পরিত্যক্ত এয়ার স্ট্রিপ তারা পুনর্নির্মাণ করবেন, সেখানে হয়তো যুদ্ধ বিমানও মোতায়েন করা হবে, হয়তো চীনের সহযোগিতায়, নইলে বাংলাদেশের নতুন মিত্র পাকিস্তানের সহযোগিতা। তাহলে চিকেন নেকে যদি বাংলাদেশের বিমান বাহিনীর উপস্থিতি থাকে এবং সেই উপস্থিতিকে জোরদার করে চীন বা পাকিস্তানের বিমান বাহিনী, এবং সেই চিকেন নেক থেকে যার দূরত্ব 150 কিলোমিটার, বিমানে সেই দূরত্ব কিছুই নয়, তো আমাদের তো বাড়তি সতর্কতা নিতে হবে। এবং সেই জন্য আমরা কি করেছি, যে ত্রিপুরার কৈলানগরে, ওখানেও একটা পরিত্যক্ত এয়ার স্ট্রিপ ছিল। 71 সালে ভারত পাকিস্তান যুদ্ধে সেই এয়ার স্ট্রিপ ব্যবহৃত হয়েছিল। আমরাও সেটাকে ঢেলে সাজাবো। ওই কৈলানগর থেকে চট্টগ্রাম সহ অন্যান্য অঞ্চল খুব দূরে নয়, ঢাকাও খুব দূরে নয়। এবং যে চিকেন নেক নিয়ে বাংলাদেশ আস্ফালন করে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে বাংলাদেশের এরকম 2টো চিকেন নেক আছে, একটা দক্ষিণ দিনাজপুর থেকে গারো পাহাড় পর্যন্ত, আর একটা হচ্ছে ফেনী নদী, যেটা চট্টগ্রামের সঙ্গে যুক্ত। তাই বাংলাদেশ যদি কোনো চিকেন নেক নিয়ে কোনো রকম অ্যাডভেঞ্চার করে, বাংলাদেশকে 3-4 টুকরোয় ভাগ করতে ভারতীয় সেনাবাহিনীর 8 ঘন্টা সময় লাগবে না। সেটা ইউনূস এবং তার জঙ্গি সহযোগীরা যাতে বুঝতে পারেন, সেই বার্তাটাও দেয়া হবে। প্রধানমন্ত্রী যেদিনকে আসছেন পশ্চিমবঙ্গে, সেদিনকে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে। যশোর জেলায় মতুয়াদের একটা গ্রাম ধূলিসাৎ করেছে দুষ্কৃতীরা। যে মতুয়া সম্প্রদায়ের সঙ্গে প্রধানমন্ত্রী 2021 সালে বাংলাদেশে গিয়ে দেখা করেছিলেন, যশোরেশ্বরী কালী মন্দিরে মা কালীকে সোনার মুকুট দিয়েছিলেন, সেটা আমাদের সতীপীঠ। আবার একটা কালী মন্দিরও ভাঙচুর হয়েছে। বাংলাদেশ কার্যত সন্ত্রাসের দেশ, জঙ্গি জিহাদিদের আস্ফালনের দেশ। বাংলাদেশের ইতিহাসে 28শে মে একটা কালো দিন, যখন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দিয়েছে বাংলাদেশের আদালত। অবশ্যই অন্তর্বর্তী সরকার কলকাঠি নেড়েছে। 1257 জন মুক্তিযোদ্ধাকে খুন করেছিলেন, প্রায় 2 ডজন অপহরণের সঙ্গে যুক্ত, নারী ধর্ষণ, হিন্দুদের আক্রমণ, লুটপাট, এই সমস্ত কিছুর সঙ্গে তিনি যুক্ত ছিলেন। সেই লোকটাকে বাংলাদেশের আদালত মুক্তি দিয়েছে। তাকে বীরের মর্যাদা দিয়ে জামাতে ইসলামের সমর্থকরা গাড়ির কনভয় নিয়ে ঢাকা সেন্ট্রাল জেল থেকে নিয়ে গেছেন। জঙ্গিদের ধর্মপিতা ইউনূস সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সমাজ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। আল শামস, আল বাদার, এরা হচ্ছে ইউনুসের, কি বলবো, রবীন্দ্রনাথ ভাষায় বলি, প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। এদেরকে নিয়ে ইউনুসের সব কাজ কারবার। এরাই ইউনুসের চোখে জনগণ। এই জনগণ বাংলাদেশের কত? মেরে কেটে 20%। কিন্তু এই জনগণ শক্তিশালী কেন? তাদের হাতে বেআইনি অস্ত্রের মজুদ ভান্ডার আছে। গণ অভ্যুত্থানের সময় পুলিশের অস্ত্রাগার থেকে যে অস্ত্র তারা লুট করেছিল সেগুলো তাদের হাতে আছে। তাই ইউনুস বারে বারে বলেন আমি জনগণের কাছে যাব। তার এই জনগণ হচ্ছে জঙ্গি জেহাদি সন্ত্রাসী জনগণ, যারা বেআইনি অস্ত্রের মজুদ ভান্ডারকে হাতিয়ার করে মুক্তিযুদ্ধ কামী বাংলাদেশের জনতাকে চোখ রাঙাচ্ছে, ভারতকেও চোখ রাঙাচ্ছে। তা ভারতকে চোখ রাঙালে তার পরিণাম কি হয় এটা পাকিস্তান জানে। আমাদের মোদি ডক্ট্রিন হচ্ছে পরিষ্কার করে দেওয়া হয়েছে, আমাদের দেশের দিকে কেউ চোখ তুলে তাকালে, দেশের মানুষকে রক্তাক্ত করার চেষ্টা করলে, ভারতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে, সন্ত্রাসী হামলা করলে, সেটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবেই আমরা বিবেচিত করব এবং সামরিকভাবে তার প্রত্যাঘাত হবে। रोटी खाओ चैन से जियो वरना मोदी की गोली तो है ही। এই বার্তাটা গুজরাট থেকে প্রধানমন্ত্রী দিয়েছিলেন পাকিস্তানের উদ্দেশ্যে, কিন্তু নাম না করে এই বার্তার লক্ষ্য হচ্ছে ইউনুসের অন্তর্বর্তী সরকারের জঙ্গি জিহাদিরা, যারা ভারতীয় আধিপত্যবাদ এইসবের বিরুদ্ধে সরব হয় না, যারা ধর্মীয় সংখ্যালঘুদের ওখানে এথনিক ক্লিনজিং করতে চায়, যারা ভারত মাতাকে রক্তাক্ত করতে চায়, তাদের উদ্দেশ্যেও কিন্তু প্রধানমন্ত্রীর বার্তা। এই মোদি ডক্ট্রিন শুধু পাকিস্তানের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, এই মোদি ডক্ট্রিন সমস্ত দেশের ক্ষেত্রে প্রযোজ্য যারা ভারতকে রক্তাক্ত করার ফন্দি করছে বা যাদের মাটি থেকে সন্ত্রাসীরা ভারত বিরোধী কার্যকলাপ করছে। সেই কার্যকলাপের প্রমাণ পেলে এবং ভারতের মাটিতে ভবিষ্যতে কোনো হামলা হলে, যে দেশের মাটি থেকেই সন্ত্রাসীরা হামলা চালাক না কেন, আমরা মনে করব এটা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে বা ভারত মাতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। জবাব সামরিকভাবেই হবে। তো কান খুলে ইউনুস আর তার অন্তর্বর্তী সরকার শুনে নিক। চিকেন নেককে ঘিরে যদি কোনো পরিকল্পনা থাকে অন্তর্বর্তী সরকারের জঙ্গি জিহাদিদের, অবিলম্বে সেই পরিকল্পনা থেকে সরে আসুন, না হলে পরিণাম ভয়ঙ্কর হবে। স্পষ্ট বার্তা, এবং প্রধানমন্ত্রী সেটা বলবেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, 140 কোটি ভারতবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করা ভারত সরকারের কাজ, এবং 140 কোটি ভারতবাসী ভারত সরকারের পাশে রয়েছে। আমরা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আর কয়েক বছরের মধ্যেই করে ফেলব এবং ভারতের বিমান বাহিনীর কাছে সেই পঞ্চম প্রযুক্তির 5th জেনারেশন ফাইটার জেট থাকবে। তাই চিকেন নেককে ঘিরে যদি কোনো পরিকল্পনা থাকে, কোনো দুর্বুদ্ধি থাকে ইউনুসের অন্তর্বর্তী সরকারের এবং তাদের সহযোগী জঙ্গি জিহাদিদের, যদি বাংলাদেশের মাটিকে ব্যবহার করে পাকিস্তান ভারতের উত্তর পূর্বে নাশকতা চালাতে চায়, সমুচিত জবাব হবে। অপারেশন সিন্দুর কিন্তু এখনো বন্ধ হয়নি, আপাতত স্থগিত আছে। প্রয়োজন মনে করলে আবার অপারেশন সিন্দুর চালু হবে। ভারতীয় সেনাবাহিনী থিয়েটার কমান্ড তৈরি করার কথা ভাবছে। আমাদের পড়োশী বাংলাদেশ এখন জঙ্গি জিহাদিদের অভয়ারণ্য।
দখলদার অগণতান্ত্রিক মুক্তিযুদ্ধ বিরোধী সরকার ভারত বিরোধিতার নীল নকশা রূপায়ণ করতে তৎপর। সেরকম খবর আসে আমাদের কাছে। আমরা যখন অবৈধভাবে যে বাংলাদেশিরা ভারতে ঢুকেছে তাদেরকে যখন আমরা পুশব্যাক করতে চাইছি, বর্ডার গার্ড বাংলাদেশ বাধা দিচ্ছে, গ্রামবাসীদের উত্তেজিত করছে, সীমান্তে একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। কিন্তু এটুকু জেনে রাখুন যে অবৈধ বাংলাদেশিদের আমরা তাদের দেশে ফিরিয়ে দেব, কোনো শক্তি আমাদের এই উদ্যোগকে রুখতে পারবে না। পরিষ্কার কথা। বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে এসে প্রধানমন্ত্রী নিশ্চয়ই পশ্চিমবঙ্গের রাজনীতি, তৃণমূল সরকারের বিরুদ্ধে যে অভিযোগ বিরোধীরা তুলছেন, বিজেপি তুলছেন, সেসব বিষয় তো সরব হবেনি, কিন্তু বার্তাটা দেবেন ইউনূসের অন্তর্বর্তী সরকারকে যে চিকেন নেককে ঘিরে কোনো অস্থিরতা তৈরির চেষ্টা যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং সেই সরকারের সমর্থক জঙ্গি জিহাদিরা যদি করে, তাহলে পরিণাম ভয়ঙ্কর হবে। তাই খুব সচেতনভাবে আলিপুরদুয়ারকে প্রধানমন্ত্রী বেছে নিয়েছেন তার জনসভার কর্মসূচি করার জন্য।